বিপ্লব শব্দটা খুব কম মানুষই ব্যবহার করে থাকে। আমি সবসময় বলি, আপনারা হয়তো আমার বক্তব্য শুনেছেন, যে আমি সবসময় জুলাইকে বিপ্লব বলি। অনেকে এটাকে অভ্যুত্থান বলেন, অনেকে এটাকে আন্দোলন বলে আরেকটু এটাকে মূল্যটা কমাতে চান, বিপ্লব স্বীকার করতে চান না। ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। এই আজকে যে দুটো বইয়ের প্রকাশনা উৎসব হতে যাচ্ছে, মরহুল মোচন হতে যাচ্ছে, তার যে প্রকাশক আনাস অনেকদিন ধরে আমাকে বলছিল এই মরহুল মোচন অনুষ্ঠানটির কথা, এবং আমাকে দাওয়াত দিচ্ছিল যাতে আমি মরহুল মোচন অনুষ্ঠানে বলতে থাকি। আমার পক্ষে সময় বের করা বেশ কঠিন, কারণ পত্রিকা চালানোর পাশাপাশি নিয়মিত কিছু লেখালেখি করি, তাতে বেশ সময় চলে যায়। তো তার মধ্যেও আমি এটার জন্য সময় বের করেছি। তার কারণটা হচ্ছে বই দুটোর নাম। একটা হচ্ছে বাংলাদেশ জুলাই বিপ্লব, আর একটা হিন্দুত্ববাদী চরমপন্থা। এবং দুটো বইয়ের মধ্যে একটা বই বাংলাদেশের একজন লেখক লিখেছেন। আমি দেখছিলাম তিনি মূলত ব্যবসায়ী, কিন্তু বাংলাদেশ জুলাই বিপ্লবের ঘটনা প্রবাহের উপরে তিনি বইটি লিখেছেন। আরেকটি বই অনুবাদ গ্রন্থ, এটা ভারতের বই, সৈয়দ সাদাতুল্লাহ হুসাইনি বইটি লিখেছেন, এবং সেখান থেকে আজকে বাংলায় এটি প্রকাশিত হয়েছে বাংলাদেশে। এবং এই বইটির শিরোনাম হচ্ছে হিন্দুত্ববাদী চরমপন্থা, মতাদর্শগত দ্বন্দ্ব এবং মুসলমান। তো বই দুটোর যে বিষয়, এই বিষয় দেখে আমার ভালো লেগেছে, এবং আমার মনে হয়েছে যে এই ধরনের উদ্যোগকে সমর্থন করা উচিত, সহযোগিতা করা উচিত এবং উৎসাহ দেওয়া দরকার। এবং এই কারণেই আমি এই অনুষ্ঠানে আসার সম্মতি প্রদান করেছিলাম। তো বাংলাদেশ জুলাই বিপ্লব যে বইটি, সেটি প্রধানত ওই সময়ের ঘটনা প্রবাহ নিয়ে লেখা হয়েছে, এবং আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ এই জন্যে, এক নম্বর হচ্ছে বইটার টাইটেল আমার পছন্দ হয়েছে, বাংলাদেশ জুলাই বিপ্লব। এই বিপ্লব শব্দটা খুব কম মানুষই ব্যবহার করে থাকে। আমি সবসময় বলি, আপনারা হয়তো আমার বক্তব্য শুনেছেন, যে আমি সবসময় জুলাইকে বিপ্লব বলি। অনেকে এটাকে অভ্যুত্থান বলেন, অনেকে এটাকে আন্দোলন বলে আরেকটু এটাকে মূল্যটা কমাতে চান, বিপ্লব স্বীকার করতে চান না। কারণ বিপ্লব স্বীকার করলে সমস্যাটা হলো যে সেটা এক ধরনের স্ট্যাটাস কো যেটা আছে, এটাকে ভেঙে দেয়। একটা বিপ্লব কেন হয়? বিপ্লব হয় এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে, বিপ্লব হয় স্ট্যাটাস কো ভাঙার জন্য। তো স্ট্যাটাস কোটা আমরা রাখতে চাই। আমরা কারা রাখতে চাই? যারা এই রাষ্ট্রের সুবিধাভোগী, তারা স্ট্যাটাস কো রাখতে চাই। কারণ স্ট্যাটাস কো যদি থাকে, তাহলে আমার ক্ষমতা থাকবে, তাহলে আমার উন্নতির সুযোগ থাকবে। আমরা যেটাকে অনেকটা কুক্ষিগত করে রেখেছি। আর বিপ্লব বললেই একটা নতুন বন্দোবস্তের কথা চলে আসে, নতুন সিস্টেমের কথা চলে আসে। নতুন সিস্টেম হলে পরে পুরনো যারা ক্ষমতা দখল করে রেখেছেন, প্রায় আজকে স্বাধীনতার পর থেকে আজকে 54 বছর 55 বছর, তো এই সময়টা যারা ক্ষমতা মোটামুটি যাদের কুক্ষিগত আছে, তারা সেই ক্ষমতা ছাড়তে চান না। এই জন্য বিপ্লব শব্দটাতে তাদের এক ধরনের অ্যালার্জি আছে বলে আমি মনে করি। তো এই কারণে এটা বইটার যে শিরোনাম, এটা আমার পছন্দ হয়েছে, এটাকে বিপ্লব বলা হচ্ছে। 2 নম্বর হলো যে এটা একটা ঘটনা প্রবাহ মোটামুটি বর্ণনা করা হয়েছে বইতে, এবং এটা লেখা হচ্ছে খুব, যখন আমাদের স্মৃতি খুব উজ্জ্বল, এবং এই সময় লেখা হলে সুবিধা হলো যে ইতিহাস বিকৃতির আশঙ্কাটা কমে যায়। কারণ সবারই স্মৃতিতে উজ্জ্বল যে 2 বছর আগে বাংলাদেশে কি হয়েছিল। কাজেই কেউ যদি নিজের মনের মাধুরী মিশিয়ে কিছু লিখতে চান, তাহলে পরে এটা চ্যালেঞ্জ চলে আসবে, এটা প্রতিবাদ চলে আসবে। এখন সমস্যা হলো কি জানেন, আমাদের বই পড়ার অভ্যাস চলে গেছে। আমি তো বললাম চ্যালেঞ্জ চলে আসবে, কিন্তু আপনি যদি বইটা নাই পড়েন, তাহলে আপনি এটা প্রতিবাদ কি করবেন? আপনি তো জানবেনও না যে বইটাকে কি লেখা হয়েছে। এটা হলো আমাদের এক ধরনের মডার্ন টেকনোলজির সমস্যা তৈরি হয়েছে,
কারণ আমাদের এখন আমরা এক ধরনের ইউটিউব বা সোশ্যাল মিডিয়া দ্বারা আমরা খুব বেশি আহ, আমাদেরকে ওই জগতের মধ্যে আমরা আটকে গেছি, আমরা স্ক্রিনের মধ্যে আটকে গেছি। স্ক্রিন বলতে আমি টেলিফোনের স্ক্রিনের কথা বলছি, টেলিভিশনের স্ক্রিনের কথা বলছি, কম্পিউটারের স্ক্রিনের কথা বলছি। বইয়ের পাতা উল্টানোর অভ্যাসটা মোটামুটি চলে গেছে আমার ধারণা। তো যাই হোক, তারপরেও এটা একটা উদ্যোগ নিয়েছেন প্রকাশক, এবং একটা বই প্রকাশ করতে গেলে প্রচুর কষ্ট করতে হয়, সময় দিতে হয়, এডিটিং করতে হয়, দেখতে হয়, বানান দেখতে হয়, প্রচ্ছদ দেখতে হয়, এবং তারপরে তার নিজের টাকা পয়সাও খরচ হয়। কারণ একটা বই প্রকাশনার পিছনে অর্থ খরচের ব্যাপারও আছে। কাজে এই কারণে আমি মনে করেছি যে বাংলাদেশ জুলাই বিপ্লব বইটি যিনি লিখেছেন এবং যিনি প্রকাশ করেছেন তারা মহৎ কাজ করেছেন, বাংলাদেশের ইতিহাসের জন্য একটা ভালো কাজ করেছেন। এবং এই কারণেই আমি মনে করেছি যে এরকম অনুষ্ঠানে আমাদের আসা উচিত। আমার আগের বক্তারা আজকের উপস্থিতি নিয়ে কিছুটা দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু উপস্থিতি নিয়ে চিন্তা করবার কোনো কারণ নাই। এর মধ্যে দিয়ে আমাদের আলোচনা চালিয়ে যেতে হবে। কারণ এই ধরনের ইন্টেলেকচুয়াল প্রোগ্রামে খুব বেশি উপস্থিতি আশা করার মতো পরিস্থিতি বাংলাদেশে হয় নাই, বা এটা কবে হবে আমরা জানি না। কিন্তু উপস্থিতি নাই মনে করে যদি আমরা এই ধরনের অনুষ্ঠানে আসা বন্ধ করে দিই, তাহলে তো আমাদের ইন্টেলেকচুয়াল যে লড়াইটা এটা আরো ক্ষতিগ্রস্ত হবে। এটা আমাদের মনে রাখা উচিত। কাজে আমি কোনো সময় উপস্থিতির ব্যাপারে আমি একেবারে ইম্পর্টেন্স দেই না, কারণ আমি কোনো রাজনীতিবিদ নই যে আমি যেখানে আসবো সেখানে বহু লোক থাকতে হবে। এটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমি কি অনুষ্ঠানে যাচ্ছি সেটা গুরুত্বপূর্ণ। কাজে আমার কাছে মনে হয়েছে আজকে আসাটা গুরুত্বপূর্ণ। এখন আর্জেন্টিনার খেলা যদি দেখানো হয় তাহলে সেখানে প্রচুর উপস্থিতি হবে, তো সেখানে আমাকে দাওয়াত দিলে আমি আসবো। আমি মনে করবো এটা আমার সময় নষ্ট, যে বসে বসে আর্জেন্টিনার খেলা হাজার হাজার ছেলে মেয়ের সাথে বসে দেখা। তো যাই হোক, তো সেই কারণে আমরা কোন অনুষ্ঠানে আসছি এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, দ্বিতীয় যে বলছি হিন্দুত্ববাদী চরমপন্থা, আমার কাছে এটা একটা খুবই চমৎকার বই মনে হয়েছে। আমি যতদিন পড়েছি সব বিষয়ে আমি একমত নই। তিনি যেভাবে লিখেছেন আপনারা পড়ে দেখতে পারবেন, আপনারাও হয়তো সব বিষয়ে একমত হবেন না, কিন্তু এটা একটা চমৎকার একাডেমিক এক্সারসাইজ। তিনি খুব কষ্ট করে বইটি লিখেছেন, রিসার্চ করে বইটি লিখেছেন। এখন হিন্দুত্ববাদ সম্পর্কে আমি দু চারটি কথা বলতে চাই আমার নিজের আন্ডারস্ট্যান্ডিং। হিন্দুত্ববাদটা কি আসলে? হিন্দুত্ববাদের মূল সূত্রটা কি, ভিত্তিটা কি? আমরাও নিজেরাই সবসময় হিন্দুত্ববাদ হিন্দুত্ববাদ শব্দটা বলি, আমি নিজেও বলি, কিন্তু আমরা বোধহয় খুব কম চিন্তা করি যে আসলে হিন্দুত্ববাদের ভিত্তিটা কি এবং কিভাবে এটা তৈরি হয়েছিল। এটা আমাদের জানা দরকার, এবং তৈরি হওয়ার পরে এটা বর্তমান চরিত্রটা কি, বর্তমান রূপটা কি ধারণ করেছে এটা একটা বোঝা দরকার। আমি যদি একেবারে 1757 সালে চলে যাই পলাশীর যুদ্ধে, তো পলাশীর যুদ্ধে ব্রিটিশরা কাদেরকে হারিয়েছিল? মুসলমান শাসককে হারিয়েছিল। এবং মুসলমান শাসককে যেহেতু হারিয়েছিল, এবং মুসলমানদের প্রায় তখন আমরা যদি সেই কুতুবুদ্দিন আইবেক বলতে ঘুরি এবং কুতুবুদ্দিন আইবেকের দিল্লি বিজয় চিন্তা করি, সেটা হলো 1192 সালে। তো 1192 থেকে 1757 পর্যন্ত এই উপমহাদেশ মুসলমানরা শাসন করেছে। এই পিরিয়ডটা মাঝখানে কিছু ডিফারেন্স থাকতে পারে, বাট মোটামুটি এই পিরিয়ডটা মুসলমানরা শাসন করেছে। এবং 1757 সালে নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে মুসলমানদের পতন শুরু হয়ে যায়, মানে তাদের শাসন ব্যবস্থার পতন শুরু হয়ে যায়। তো তখন হিন্দুরা কিন্তু মোটামুটি ব্রিটিশদের তারা সাপোর্ট করেছিল, কারণ তারা মনে করেছিল যে তারা সংখ্যাগরিষ্ঠ, মুসলিমরা সংখ্যালঘিষ্ঠ ছিল। তো তারা পরাজিত হয়েছে একটি বিদেশি শক্তির মাধ্যমে, এবং প্রথম 100 বছর 1757 থেকে সিপাহী বিপ্লব পর্যন্ত ব্রিটিশদের বিরুদ্ধে যত লড়াই হয়েছে, প্রধানত লড়াই করেছে মুসলিমরা। হিন্দুরা সেই লড়াইতে মোটামুটি দর্শকের ভূমিকা ছিল।
এই ইতিহাসগুলো আমাদের নতুন করে একটু পড়া দরকার, নতুন করে চর্চা করা দরকার। এবং 1905 সাল পর্যন্ত হিন্দুরা ব্রিটিশদের সমর্থন করেছে। সমর্থন করার পরে তাহলে 1905 সালে এমন কি হলো যার জন্য হিন্দুরা তখন ব্রিটিশদের বিরুদ্ধে যাওয়া শুরু করলো? 1905 সালে লর্ড কার্জন, এই আমাদের কার্জন হল যেটাকে বলি আমাদের সায়েন্স ফ্যাকাল্টি, এখানকার ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদের বলছি এই জন্য আপনারা বোধহয় জানেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বেসিক্যালি বইয়ের ছাত্র, কিন্তু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যেহেতু আমি আইবিএ তে পড়াশোনা করেছি, এই পাশেই আইবিএ বিল্ডিং। দিনের পর দিন এসছি, সন্ধ্যার সময় আসতাম, মধুর ক্যান্টিনে বহুদিন চা খেয়েছি বসে বসে। তো যেটা বলছিলাম, তো এই কার্জন যখন লর্ড কার্জন বঙ্গভঙ্গ করলেন 1905 সালে, এই তখনই ব্রিটিশদের সাথে হিন্দুদের যে সুসম্পর্ক ছিল সেটার ভাঙন শুরু হলো। এবং হিন্দুত্ববাদের উত্থানও মোটামুটি 1905 সালের পর থেকে। তো এত পুরনো ইতিহাস বর্ণনা করলে বহু সময় চলে যাবে, শুধু আপনাদেরকে প্রেক্ষাপটটা আমি বলে রাখলাম। এবং মজার ব্যাপার হলো যে হিন্দুত্ববাদীরা 1905 সালে বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিল, তারা তখন বলেছিল আমাদের মাকে ভাগ করা হচ্ছে। মা বলতে তারা বাংলাকে, তারা ভারতকে বুঝিয়েছিল তাদের মাকে ভাগ করা হচ্ছে। সেই একই হিন্দুত্ববাদীরা 1947 সালে 180 ডিগ্রি উল্টে গিয়ে তারা মাকে কাটবার ব্যবস্থা করেছিল, একই হিন্দুত্ববাদী। 1947 সালে যারা বাংলাকে ভাগ করেছিল তারা কিন্তু হিন্দু ছিল, হিন্দুরাই বাংলা ভাগ করতে চেয়েছিল। মুসলিমরা কিন্তু বাংলাকে ইউনাইটেড রাখতে চেয়েছিল। তারা পাকিস্তান চেয়েছিল, কিন্তু একটা পর্যায়ে এসে তারা মনে করেছিল যে বাংলা ইউনাইটেড থাকতে পারে। এবং পাকিস্তান আন্দোলনে যিনি প্রধান ব্যক্তি ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, তিনিও বাংলা এক রাখার বিরুদ্ধে ছিলেন না। চেঞ্জ টিভি.প্রেস, এক ফোঁটা হলুদও নেই।